স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মেয়েরা স্বপ্ন দেখে এগিয়ে চলার, লড়াই করার, সব অন্যায়ের প্রতিবাদ করে, নিজেকে একটা সুন্দর সকাল উপহার দিতে। কিন্তু স্বপ্ন কখনো সত্যি হয়ে ওঠে না, কেন জানেন? সাহসের অভাবে। তাদের পাশে আছি আমরা। এখানে এসে বলা দিদিদের এগিয়ে চলার গল্প হবে তাদের অনুপ্রেরণা, এগিয়ে চলার শক্তি যোগাবে। আমার বিশ্বাস একদিন তারাও এই মঞ্চে এসে আমাকে বলবে আমিও পেরেছি। আজও চারজন দারুণ দিদির সাথে আগামী 1 ঘন্টা কাটাবো। ডেকে নেবো সবাইকে। মমতা আরশ। নমস্কার দিদি, আমি বৈদ্যবাটি থেকে এসেছি। আমি একজন গোয়ালিনী। আমি গরুর দুধের বিজনেস করে আমি কিভাবে সংসারের হাল ধরেছি এই গল্প শোনাবো বলে আমি এসেছি। গোয়ালিনী মানে বাড়িতে বাড়িতে দুধ দাও? বাহ, দুধ দাও তুমি? হ্যাঁ। কে আবার শুনবো তোমার গল্প। সুস্মিতা নন্দীগ্রামী। নমস্কার দিদি, আমি ঘাটাল কামদেবপুর থেকে আসছি। আমি একজন সরকারি কর্মচারী। তো আমি কিভাবে এই নার্স হয়ে উঠলাম বা মহিলা স্বাস্থ্যকর্মী হয়ে উঠলাম এবং কিভাবে গ্রামের মানুষকে সাহায্য করছি, আজকে সেই গল্পই তোমাকে শোনাবো। শুনবো তোমার গল্প। রাজশ্রী গুহজন। নমস্কার দিদি, আমি বনগাঁ চাঁদপাড়া থেকে এসেছি। একটি প্রবাদ আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি সেই প্রবাদটি প্রয়োগ করেছি নিজের জীবনে এবং সাফল্য লাভ করেছি। বাহ। সেই গল্প তোমার সাথে শেয়ার করতে এসেছি। শুনবো। প্রতিমা মজুমদার। নমস্কার, রচনাই বলছি। একদম। আমি হুগলি থেকে আসছি। আমি আমার স্বামীর অসমাপ্ত কাজটা লড়াই করে সমাপ্ত করতে পেরেছি। সেই লড়াইয়ের কথাই আমি দিদি তোমার কাছে বলতে এসেছি। ধন্যবাদ, আমি আপনার সব গল্প শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বজায়। মমতাদির সাথে কথা বলবো। গোয়ালিনী। হ্যাঁ দিদি, এই কাজ শিখলে কার কাছে, শুরু করলে কিভাবে? আমরা 7 বোন 4 ভাই। বাবা মাছের বিজনেস করতো, তা পয়সার অভাবে খুব একটা আমরা পড়াশোনা শিখতে পারিনি। তারপরে আমার বিয়ে, দেখাশোনা করে বিয়ে হয়। আমার স্বামীর সেরকম রোজগার ছিল না, আর খুবই দুঃখে কষ্টে সংসার চলতো। স্বামী কি করতেন? স্বামী মাছের কাজ করতেন, কিন্তু খুব একটা ভালো চলতো না। তখন ওই শাশুড়ির একখানা গরু ছিল, শাশুড়ি মারা যাওয়ার সময় বলে গেছিলো। গরুটা তোমাদের দিয়ে গেছিল? হ্যাঁ, তা একটা গরু তখন ছিল। তারপরে আমার বড় মেয়ে হলো, তারপরে আর এক মেয়ে হলো, ছোট মেয়ে হলো, দুটো আমার ছোট ছোট বাচ্চা। আমার সংসারে অভাব, ভালোভাবে আমার সংসার চলতো না, ভালো ছেলেপুলেকে খাওয়াতে পারতাম না। এই নিয়ে আমার খুব মনে দুঃখ ছিল। তখন আমি কি করলাম, নিজে শুরু করলাম। 3 কেজি দুধ নিয়ে আমি বেরোলুম। তখন দেখলাম ওটা 10 টাকা কেজি বিক্রি হলো, আমার 30 টাকা হলো। তখন ভাবলাম না, আমার এ থেকে আমাকে বাড়াতে হবে। তো দুধ দোয়ানোটা তুমি জানতে পারতে? আমি পারতাম না, কিন্তু আমায় দেখে দেখে শিখতে হলো। আমি ভাবতাম যে সব মেয়ে ছেলেরা যদি পারে আমিও পারবো, কেন পারবো না। দুধ দোয়া শিখলাম। তারপরে আমি ওই গরুর দুধ বিক্রি করতে লাগলাম। তারপরে আমার একখানা গরু থেকে আমার 2খানা হলো, সেই গরুর বাচ্চা হলো, সেই বড় হলো, সব বড় হয়ে আবার আর একটা হলো। এরম করে করে দিদি আমার অনেকগুলো গরু হলো, 8খানা গরু হলো, তার আবার বাচ্চা হয়ে যায়। এরম করে করে চালালুম দিদি। দেখলাম যে না, দুধের প্রয়োজন খুব বাড়ছে। আর আমার তো দেশি গরু, সবাই ওই দুধ মানে খুব চাহিদা বাড়লো। সবাই বলল যে আমাকে আরও দুধ দাও। এখন কত টাকা কেজিতে বিক্রি করো? এখন দিদি 40 টাকা কেজি দুধ বিক্রি করি। আমি নিজে হাতে বিক্রি করি। আমার অনেক খরিদ্দার আছে, বাড়িতে এসে দুধ নিয়ে যায়। আবার আমি পাইকারি দিই। কত কেজি দুধ বিক্রি করো? 30 লিটার। 30 লিটার দিনে? হ্যাঁ। তো এত দুধ তুমি বয়ে বয়ে নিয়ে যেতে? না না, বয়ে সব নিয়ে যাই না তো, কিছু কিছু করে নিয়ে যায়। তারপর আমার বাড়ি থেকে এসে নিয়ে যায়। ঘরে ঘরে গিয়ে গিয়ে তুমি বলতে, তখন সবাই তোমার থেকে নিত দুধ? হ্যাঁ, দুধ নিত। আমার দিদি দুধ সবাই খুব পছন্দ করে। আমার কাছে যে দুধ নেয় সে আর অন্য কোথাও নিয়ে তার পোষাই না। আমার দেশি গরু, আমাদের গরু ঘাস খায়, সবুজ ঘাস খায়। তারপরে আমি তো সকালবেলা উঠেই আমি ভোরে খুব সারাদিন পরিশ্রম করি। ভোরবেলা উঠে আমি গোয়ালে যাই, গরুর গোবর পরিষ্কার করি। তারপরে আমি গাই দুই, দুধ লোকের বাড়ি দিই। দিয়ে এসে আমি আবার রান্না করি। রান্না করে আমার ছেলে খেয়ে যায়, স্কুল যায়, মেয়ে কলেজ যায়। বড় মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, করে বিয়ে দিলাম। তারপরে ছোট মেয়ে এখন গ্র্যাজুয়েশন পড়ছে, ছেলে 10-এ পড়ছে। এইভাবে বাড়িঘর করলাম। এইভাবেই আমি সংসার, এখন দিদি আমার কারো কাছে হাত পাততে হয় না।
একা করো এই 8খানা গরুকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি সব একাই করি। তার মানে এত বছর তুমিই সংসার টেনেছো? ও কিছু হেল্প করেছে, আমিও চালিয়েছি। একার দ্বারাই তো দিদি আজকাল সংসার চলে না, 3টে ছেলে মেয়েকে মানুষ করা। এবার একটা সত্যি কথা বলবে, দুধের মধ্যে কতটা জল মেশাও? সে তো একটু মিশাতেই হবে। এই, জানা কথা, জানা কথা। তারপরে জল মেশানোর পরেও তোমার দুধের এত নাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে জল হ্যাঁ। না মেশালে আরো কত নাম হতো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। কত কষ্ট করে একজন মহিলা গোয়ালা, দারুণ, এর ব্যাপারটাই আলাদা একরকম। তুমি খুব ভালো থেকো। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। বেলুন ফাটাতে হবে হাতে গ্লাভস পরে, একসাথে দুটো হাত আসবে, পাঞ্চ করবে। 5টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্ট, আবার 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছেন মমতা দি। স্টার্ট, যাও। একসাথে একবারে মারো, জোরে জোরে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। পেটটায় মারো, বেলুনের পেটে মারতে হবে, বেলুনের পেটে, বেলুনের পেটে। না, হাত দিয়ে ধরে নাও, আর জোরে। মমতা দি টাইম 55 সেকেন্ড। সুস্মিতার সাথে কথা বলবো। হ্যাঁ দিদি। স্বাস্থ্যকর্মী, কিভাবে শুরু হলো এই কাজ? আমি খুব গরিব বাড়ির মেয়ে ছিলাম, তো সেখানে দুবেলা খাবারটাই ঠিকমতো জুটতো না। তো তারপরে আমার দাদা ছিল, তো বাবা সবসময় চাইতো যে ছেলেরাই আগে পড়াশোনা করুক, কিন্তু মা আমাকে বেশি জোর দিত যে তোকে ভালো করে পড়তে হবে, চাকরি করতে হবে, যাতে আমি লোকের কাছে বলতে পারি যে আমি পড়াশোনা জানি না, কিন্তু দেখো আমার মেয়ে কত দূর পড়াশোনা করেছে, আজকে চাকরি করছে। তো সেই হিসাবে আমি খুব মন দিয়েই পড়তাম। এই করে করে আমি মাধ্যমিক পাশ করি এবং খুব ভালো রেজাল্টের সাথেই পাশ করি। আমি স্টার মার্কস পেয়েছিলাম, ক্লাস 11-এ ভর্তি হই, 11-12 আবার পড়ি, আবার আমি এইচএস পরীক্ষা দিই এবং তাতে আবার আমি ওরকম স্টার মার্কস নিয়েই পাস করি। তো তারপরে আমার 11-12-এ যিনি টিউশন টিচার ছিলেন, ওনার আমাকে ভালো লাগে, উনি বিয়ের প্রস্তাবও দেন, আর উনি এই কথাটাও দেন যে বিয়ের পরে তোমার পড়াশোনা আটকাবে না, তুমি একদম এগিয়ে যেতে পারবে, আর আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। বিয়ের পরে আমি কলেজটা পুরো কমপ্লিট করি ইংলিশ অনার্স নিয়ে। তার সাথেই আমি নার্সিংটার জন্য অ্যাপ্লাই করি। তার কি কারণ, কেন নার্সিং এর জন্য অ্যাপ্লাই? কারণ আমার ভালো লাগতো মানুষের সেবা করতে। তাছাড়াও দেখতাম যে আমাদের তো গ্রামাঞ্চল বললাম, সেখানে এখনও অনেক মানুষ চিকিৎসা ঠিকমতো পায় না। এখনও অনেক গর্ভবতী মা হোম ডেলিভারি হয়ে যায়, বাড়িতেই প্রসব হয়ে যায়, বা বাচ্চা হওয়ার পরে ঠিকমতো যত্নে না হওয়া করার জন্য সেজন্য বাচ্চারা অনেক সময় জন্মগত টিটেনাস বা নিউমোনিয়াতে মারাও যায়। সেই জন্য আমি চেয়েছিলাম যে আমি স্বাস্থ্যকর্মী হলে গ্রামের মানুষের অনেক উপকারে আসবো, বা তাদেরকে অনেক রকম স্বাস্থ্য সম্বন্ধে মেসেজ দিতে পারবো যে এইগুলো করো, তাহলে অনেক এইগুলো কমবে। তো আমি খুব ভালো রেজাল্ট করি ফার্স্ট ইয়ারও সেকেন্ড ইয়ারেও, কিন্তু ফার্স্ট ইয়ারে ঠিক যখন আমার ফাইনাল হয় তখন হঠাৎ করে আমার মা মারা যায়। শরীর খারাপ ছিল, হঠাৎ একটা স্ট্রোক হয়ে যায়, কিন্তু আমাকে কেউ বলেনি, আমার সব বান্ধবীরা জানতো। তারপরে আমি বাড়িতে এসেছি, ওরা বারবার আমাকে গাড়িতে শুধু একটাই কথা বলছে, দেখ সুস্মিতা, তুই কিন্তু যাই ঘটে যাক ফাইনালটা অবশ্যই দিতে আসবি পরীক্ষাটা, নইলে কিন্তু একটা বছর পিছিয়ে যাবি, এই দিনটা আর পাবি না। আমি তো বুঝতে পারি না, আমি বলেছি ঠিক আছে, আরে তোরা ওরকম বলছিস কেন, আমি তো বাড়ি যাচ্ছি, মাকে দেখে আমি পরীক্ষা দিতে আসবো ঠিক। কিন্তু মাকে এসে আমি আর দেখতে পাইনি। তারপরে পরীক্ষাটা দিতে পেরেছিলে? হ্যাঁ, আমার ম্যাম খুব ভালো ছিলেন, তো আমার পরীক্ষাটা যেদিন ছিল তিনি শিফট করিয়ে দিয়েছিলেন, আমি সেকেন্ড হাফে পরীক্ষা দিই এবং খুব ভালোই পরীক্ষা, কারণ সেই দুটো দিন আমি হয়তো পড়িনি, কিন্তু সারা বছর তো পড়েছিলাম, তো পরীক্ষা আমার ভালোই হয়। আর আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি ভালো রেজাল্ট করে আমি চাকরি পাবো, সুতরাং আমাকে পড়তেই হবে, আমি ওই পড়েই ওখানে ভালো রেজাল্ট করি এবং
তো আমি ফার্স্টেই চাকরিটা পাই। তো সেখান থেকেই স্বাস্থ্যকর্মী হওয়া। হ্যাঁ, সেখান থেকেই স্বাস্থ্যকর্মী হয়। এখন তোমার মূলত কাজটা কি? বাচ্চা জন্ম থেকে শুরু করে সমস্তটাই, মানে আমরা বাড়ি বাড়ি গিয়ে মায়েদেরকে বোঝাই যে দেখুন 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেবেন না, 21 বছরের আগে ছেলেদের বিয়ে দেবেন না। তারপরে যখন মা গর্ভবতী হয় যেন 3 মাসের মধ্যে এসে আমাদের এখানে নাম লেখায় উপস্বাস্থ্য কেন্দ্রে। তো নাম লেখানোর পরে আমরা ওরা 4 বার স্বাস্থ্য পরীক্ষা করি। তারপরে বাচ্চা হওয়ার আগে তাদেরকে আমরা নানা রকমের সরকারি যে সুবিধাগুলো রয়েছে, এখন অনেক গ্রামাঞ্চলে হয়েছে, এই সব মায়েদেরকে আমরা বোঝাই। এমনকি ইনস্টিটিউশনাল ডেলিভারিটা যেন হয়, যেন না একটাও হোম ডেলিভারি না হয়। সরকার তোমাদের এত সুযোগ সুবিধা দিয়েছে যে তুমি বিনা পয়সায় গাড়ি পাবে, হসপিটাল ডেলিভারি হলে তার সমস্ত খরচা হসপিটালে, তাছাড়াও তুমি মানে সরকারের তরফ থেকে ঘুরে টাকা পাবে। তাহলে তোমরা কেন ওই ফেসিলিটিটা নেবে না? তো তোমার কি মনে হয় যে মানুষ এখন কতটা বুঝেছে? মানুষ এখন অনেকটাই সচেতন। কিছু কিছু মানুষ আছে যারা অত্যন্ত হাইলি এডুকেটেড, কিন্তু তার বাচ্চাকে টিকা দিতে দেবে না। কারণটা কি বোঝানোর চেষ্টা করো না? ওনারা বলছেন যে এটা তো একটা বাইরের জিনিস, আমরা কেন বাচ্চা শরীরে ঢোকাতে দেবো? মানে আমি বললাম যে আপনি একজন শিক্ষিত মানুষের যদি এটা বলেন, তাহলে যারা অসচেতন তারা কি বলবে? তো অনেক বোঝানোর পরে দিদি আমরা সফল। আমাদের সাব সেন্টারে প্রায় বিগত 2 বছরে একটিও হোম ডেলিভারি নেই। তো এটা আমি আমার এলাকার লোককে অনেক ধন্যবাদ দেবো যে তাদের জন্য এটা, কারণ হোম ডেলিভারি হলে আমাদেরকে অনেক রকমের অডিট ফেস করতে হয়, অনেক রকম কথা শুনতে হয়। আর লাইফও রিস্ক। হ্যাঁ, লাইফ রিস্কও রয়েছে। আর এছাড়াও আমার অনেক কাজ আছে, যেমন একটা বাচ্চা হওয়ার পরে আরেকটা বাচ্চা হতে যে ব্যবধানটা, সেটা আমাদেরকে বোঝাতে হয়। তারপরে এরকমও ঘটনা আছে দিদি, মেয়ে হয়েছে 4টে পরপর যে ছেলে দেখবো, আমরা তাকে বোঝাচ্ছি দেখো তোমার তো 4টেই মেয়ে, তুমি ওই 4টেকে ভালো করে মানুষ করো, ভালো করে মানুষ করে ওদেরকে নিজের পায়ে দাঁড় করাও, দিয়ে তারপরে বিয়ে থা দেবে। নইলে 4টে বাচ্চা যাকে তাকে বিয়ে দিয়ে দেবে, ওদের তো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তার থেকে তুমি 4টে বাচ্চাকে ভালো করে মানুষ করো, ওদেরকে পড়াশোনা করাও, তারপরে ভালো করে বিয়ে দেবে। ছেলে হলেই যে তোমাকে দেখবে এমনটা মানে নয়। যেটা বোঝানোটা যে কি কষ্টকর ভীষণ, মানে একজন আমাকে বলছে আচ্ছা দিদি তুমি যে এরকম বারবার আমাকে বলে যাচ্ছ তুমি কত টাকা পাবে বলো তো? আমার তখন খুব হাসি পেয়ে গেছে। আমি বলছি দেখো গভর্নমেন্ট এই কাজটার জন্যই নিযুক্ত করেছে, আর আমার কাজ আমার এরিয়াটাকে সুস্থ সবল রাখা, সব মানুষকে সচেতন করা, সেই জন্য আমাকে এই কাজটা করেই যেতে হবে। এবং আমি এটা যতদিন হচ্ছে চাকরি জীবন আমার আছে বা তারপরেও আমি এটা করতেই থাকবো। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তুমি গ্রাম থেকে এসছো, আজ সেই গ্রামের মানুষজনকে নতুন আলোর দিশা দেখাচ্ছ, সচেতন করছো। আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে সুস্মিতা। স্টার্ট। সুস্মিতা খেলাটা শেষ করেছে 19 সেকেন্ডে। রাজশ্রী গুহজন, নামটা কিন্তু খুব সুন্দর। রাজশ্রী গুহ অবধি ঠিক আছে, জনটা কি? আমার জন্ম কিন্তু একটা খ্রিস্টান পরিবারে এবং বিবাহ হয়েছে হিন্দু পরিবারে। তো রাজশ্রী জন ছিলে আগে? আগে জন ছিলাম। আমি আমার পিতৃ পরিচয়টা রেখে দিতে চাই, তাই আমি রাজশ্রী গুহজন। শুরুতেই তুমি বললে যে ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা তুমি তোমার জীবনে প্রয়োগ করেছে। কি ঘটনা? আমি তো ছত্তিশগড়ের মেয়ে, সেখানে ভাষা হচ্ছে ছত্তিশগড়ি আর হিন্দি ভাষা। আমি বাংলা সম্পর্কে বা বাংলা সংস্কৃতি সম্পর্কে বা বাংলা ভাষাও কিন্তু আমি জানতাম না। এবং যখন ওর সাথে পরিচয় হতো, হিন্দিতে কথাবার্তা বলতো। ওদের বাড়িতে একটা সমস্যা হলো, সেই সমস্যার জন্য তাকে কিন্তু বাংলা চলে আসতে হবে। আর তখন আমার একটা মেয়ে হয়ে গেছে, তখন তার বয়স 18 মাস। আমি যখন প্রথম কলকাতায় আসি, আমাদের দুজনের মধ্যে কারোরই রোজগার নেই। আমি মাস্টার ডিগ্রি করেছি, বসে থাকবো বাড়িতে, কি করা যায়? ল্যাঙ্গুয়েজটা আমার কাছে একটা বড় প্রবলেম ছিল। মানে আমি কি করে বাংলাটা শিখবো? বাড়ির কাজ যেগুলো থাকতো সেগুলো করতাম। বিকেলবেলা আমি কিন্তু অ ক খ বর্ণমালা এই বইগুলো নিয়ে বসতাম, বাংলাগুলো পড়তে। বাংলা অক্ষরগুলো চিন্তা দেখতাম কি হিন্দির সাথে কি মিল আছে, ক গ এইগুলো কি কি মিল আছে এগুলো আপনার দেখতাম। ইচ্ছে ছিল শেখা? একদমই। আগে পড়াটা শিখেছি আমি, যেহেতু আমার সাবজেক্ট জিওগ্রাফি, তাই আমি ভাবলাম কি না, যদি ক্লাস 5-এর বা 4-এর যদি জিওগ্রাফি বইটা নিয়ে আসি, ওইগুলো দেখি একটু কি আছে। নিজেই বসে বসে প্রতিদিন বিকেলবেলা। এবার হাসিও মানে
যারা দেখতো কি অ ক খ পড়ছে, বানান করে পড়ছে, যুক্তাক্ষরটা আমি পারতাম না, তখন কিন্তু ছুটে যেতাম, যে কোনো লোককে দেখে আমি কিন্তু যুক্তাক্ষরটা দেখা, এটা কি লেখা আছে, এটা কি লেখা আছে, তখন বলে দিত এটা কিন্তু যুক্তাক্ষর, এটা এর সাথে যুক্ত আছে। আমি যুক্তাক্ষর নিয়ে মানে ভীষণভাবে আমাকে যুদ্ধ করতে হয়েছে। তারপরে আস্তে আস্তে 93-তে এসে 94-এ আমি চাকরি পেলাম আংরাইল, একদম বনগাঁ বর্ডারে, কিসের চাকরি সেটা? হাই স্কুল টিচারে। ওকে। তো তখন আমি যখন ইন্টারভিউ দিতে যাই, সবচেয়ে অদ্ভুত লাগলো, গ্রামের বহু মানুষ জড়ো হয়েছে, জানলা দিয়ে উঁকি মারছে, দরজা দিয়ে উঁকি মারছে। আমার না অদ্ভুত একটা পরিবেশ মনে হলো, এবং আমার চাকরিটা সেখানে হলো। তা আমি প্রথম দিন যখন ওখানে জয়েন করি, আমি একটা প্রশ্ন করেছিলাম কি এত মানুষের মাঝখানে ইন্টারভিউ, এটা কিভাবে হয়? তখন বলছিলেন কি না না, বিষয়টা তা নয়, তুমি তো একজন অবাঙালি হয়ে কি করে তুমি বাংলা ভাষায় পড়াবে, সেটাই দেখার জন্য কিন্তু মানুষজন এসেছিল। কারেক্ট। এবার আমি সেখান থেকে সেই চাকরির পর আমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছি। আমি পুরো জিওগ্রাফি পড়াতাম, ক্লাস 9, 10 সব বাংলায়? একদমই। এখন আমি বাংলা ভাষা শুধু বলি না, বাংলা ভাষায় আমি পড়াই, বাংলা ভাষায় আমি লিখি। আমার বাংলা ম্যাডাম বলেন কি তুমি বাংলা শিখে তারপরে লিখছো, তুমি আমার থেকেও এগিয়ে গেলে রাজশ্রী, এই কথাটা বলে। এটাই আমার পাওয়া কি আমি একটা ভাষাকে জয় করেছি। ভেরি গুড। আমরা নিজেরা কিন্তু বাংলা ভাষা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। তো আপনি বাংলা শিখে, বাংলা টিচার হয়ে, বাংলা স্টুডেন্টস এত বছর ধরে আপনি বাংলা পড়াচ্ছেন, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ আলসুদি, এত সুন্দর গল্পটা শেয়ার করার জন্য আমাদের সকলের সাথে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে রাজশ্রী। জোরে মারতে হবে, জোরে। ভালো করে ধরে নিয়ে তলার দিকটা মারুন। রাজশ্রী খেলাটা শেষ করেছেন 35 সেকেন্ড। প্রতিমাদি, স্বামীর অসমাপ্ত কাজকে আপনি সমাপ্ত করেছেন, কি কাজ ছিল? আমার স্বামী একজন স্কুলের মাস্টার ছিল, হ্যাঁ, তখন মোটামুটি আমাদের বেশ সচ্ছল সংসার, বেশ ভালোই চলতো। আমার স্বামীকে যখন হেড টিচার করে বনমালী স্কুলে ট্রান্সফার করলো, ওইখানেই হচ্ছে আমার কাল হয়ে গেল। কেন? কারণ আমার স্বামী যেহেতু একজন অনেস্ট, অন্যায়ের প্রতিবাদ করত। এবার যেই স্কুলে আমার স্বামীকে দিয়েছিল দিদি, সেই স্কুলটা একটা দুষ্টু চক্র রাখা, মানে ওইখানে কোনো হেড টিচারকে টিকতে দেয় না মাস্টাররা। এইবারে আপনার ওই স্কুলে যথারীতি মাস্টাররাও নানান রকমভাবে হয়রানি করতে শুরু করে দিল। ও তাও সেইভাবে টিকেছিল স্কুলে। হঠাৎ একদিনকে ট্রান্সফার করে দিল অন্য স্কুলে 9 মাসে। আমার স্বামীকে কোনো বলা নেই, ক নেই, কিছু না, ট্রান্সফার করে দিল। একটা ভাঙাচোরা স্কুল, কোনো ছাত্র নেই, কিচ্ছু নেই, ওই স্কুলে দিয়েছে। তখন উনি একটা হাইকোর্টে কেস করলো। এবার কেসটা যথারীতি চলতে চলতে হঠাৎই ওই এসআই আর কি, বৈদ্যবাটী সার্কেলের এসআই, উনি কী করলো, ওনার মায়না বন্ধ করে দিল। তখন উনি এসআইয়ের কাছে গেল, গিয়ে বললো কি ব্যাপার, আমার কেন জমা পড়েনি? উনি কোনো হ্যাঁ না কিছু বলছে না। এইভাবে দিদি 6 মাস পর্যন্ত, মানে একটা মানুষের উপর পুরো টোটাল সংসারটা। সেইখানে আমার ছেলে ক্লাস 9-এ পড়তো আর মেয়ে 11-এ পড়তো। এই অবস্থায় এবারে দেখছি আস্তে আস্তে ওনার মেন্টালিটি মানে কেমন হয়ে যাচ্ছে আমার স্বামীর। তখন আমি দেখছি এ তো খুব তখন আমার ছোট মেয়েকে আমি বললাম যে তুই কি আমার সঙ্গে একটুখানি হাইকোর্টে যাবি? তখন ও বললো হ্যাঁ মা আমি যাব। তখন ওকে নিয়ে আমি সোজা দিদি হাইকোর্টে চলে গেলাম। এবার এত উকিল দিদি, হাইকোর্টের মতন জায়গায় কথা বলা চারটিখানি কথা না, সে যে কী অবস্থা। তখন আমি সোজা একদম আস্তে আস্তে গিয়ে সামনে চলে গেলাম জজ সাহেবের ঘরে। গিয়ে আমি বললাম যে মাইলট, এরকম আমার স্বামী পেন্ডিং কেস থাকাকালীন কী করে মাইনার স্টপ করলো? তখন উনি বলছে পেন্ডিং কেস থাকাকালীন মাইনার স্টপ, কী বলছেন? আমি যে হ্যাঁ মাইলট। তখন বললো ঠিক আছে, আপনি এক কাজ করুন, কালকে আপনার স্বামীকে নিয়ে আসবেন। পরের দিনকে আমি ওর বাবাকে নিয়ে গেলাম ওখানে কোর্টে। যাওয়ার পরে এবারে উনি সমস্ত শুনলো,
তারপরে বললো যে আপনি সার্ভিস করছেন, তার একটা এগুলো এখানে জমা দিন। উনি তাই দিল, জমা টমা সব দেওয়ার পরে এইবারে আমার ব্যাড লাক। এবার কি হলো, ওই হাইকোর্টে তো বেঞ্চ চেঞ্জ হয়, এবার তখন কি হলো, ওই ওনার কেসটা অন্য ঘরে চলে গেল। এবার আমি কি করবো, আবার আমি দিনের পর দিন আমি আর আমার স্বামী ওই কোর্টে যাচ্ছি, খাওয়া নেই দাওয়া নেই, কি অবস্থা। তখন সংসার চালাতেন কিভাবে? ওর বাবা খুবই হিসাবি লোক ছিল, পয়সা রেখে দিয়েছে? হ্যাঁ পয়সা রেখে দিয়েছিল। এরম ভাবে কতদিন চললো? 2 বছর পর্যন্ত। 2 বছর? 2 বছর দিদি। তারপরে ওরম করতে করতে আমার স্বামী তখন প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়লো। এই এবারে- দৌড়াদৌড়ি করতে করতে? এই দৌড়াদৌড়ি করতে করতে তারপরে যাই হোক আমার মেয়ের মোটামুটি এক বিয়ে ঠিক হলো, বিয়েও হয়ে গেল আমার মেয়ের। এবার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আপনার হঠাৎ মানে যেই দিন বউ ভাত হলো তার পরের দিনকে আমার স্বামী হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। भगवान है कहाँ रे तू, है खुदा है তারপরে আমি তখন পুরো দেয়ালে আমার পিঠ ঠিক আছে, আমি কি করব। তখন বাধ্য হয়ে আমি সেই নিজে একা আমি আবার গেলাম কোর্টে, গিয়ে আমি একা লড়াইটা করলাম আমার স্বামীর যে এটা করার পরে এক উকিলের পরামর্শ নিয়ে দিদি আমি নিজে ইন পার্সন দাঁড়ালাম কোর্টে। ইন পার্সন দাঁড়ানো মানে গিয়ে নিজের কথা কথা বলা? নিজে বলা যায়, সংবিধানে আইন আছে দিদি। আমরা হয়তো অনেকেই হয়তো জানে না যে আমরা ভয় পাই দিদি যে নিজের কথা নিজে বলতে যে কি হবে, কিন্তু সংবিধানে দিদি আইন আছে, আমরা নিজেদের কথা নিজেরা বলতে পারি। আচ্ছা। তখন আমি গিয়ে ভয় টয় কিছু না করে সোজা গিয়ে একটা রিট পিটিশন করে দিদি আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে আমার কেসটা ফাইল করলাম। করার পরে তারপরে জজ সাহেব তো শুনেই রেগে লাল, কেন ওনার মায়না বন্ধ করা হয়েছে, বলছে ওনার পেনশন আগে চালু করুন। তারপরে দিদি আমার যাই হোক অর্ডার দিয়েছে দিদি, অর্ডার পেয়েছি, টাকা পয়সাও সব পেয়েছি দিদি। এত দিনের মাইনে সব হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ সব পেয়েছি দিদি। কিন্তু যে মানুষটা এতদিন ধরে লড়াই করে সেটাই। সেই মানুষটা কিন্তু দেখে দেখে গেলে- যেতে পারলেন না? হ্যাঁ ওইটা হলে আমার দিদি মনের আশাটা খুব পূর্ণ হতো দিদি, সেটাই। তাহলে আমি খুব শান্তি পেতাম। তো সেই সময়টা তো খুব কঠিন ছিল যখন স্বামী খুব পাশে কঠিন ছিল না, দিদি। মেয়ে আমার বিয়ে হলো। তখন আত্মীয় স্বজন দিদি কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি দিদি। তখনও যদি আমার স্বামীর পাশে কেউ একটু দাঁড়িয়ে সান্ত্বনা দিত তাহলে হয়তো মানুষটা কিছুদিন বাঁচতো। যাই হোক দিদি, আমার 3 ছেলে মেয়ে, খুব হ্যাপি আছি দিদি। ছোট মেয়ে লয়ার হয়েছে, ভেরি গুড। আর বড় মেয়েও দিদি এসডি অফিসে চাকরি করে, আচ্ছা। আর ছেলে আমার ব্যাংকে আছে দিদি। খুব ভালো। আমি এখন খুব 3 ছেলে মেয়ে আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে দিদি। তাই সবাই বলে যে তুমি বলেই পারলে অর্ডারটা বার করতে, অন্য কেউ হলে পারতো না। খুব ভালো থাকবেন প্রতিমাদি, আজকে 3 ছেলে মেয়ের সাথে আনন্দে থাকুন, ভালো থাকবেন। Start, যাক। দাঁড় করিয়ে নিন, হাত দিয়ে দাঁড় করিয়ে নিন, সামনের দিকে ঘুরে যান। আসুন। প্রতিবাদী খেলাটা শেষ করেছেন 42 সেকেন্ডে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সুস্মিতা, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে রাজশ্রীদি, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে প্রতিবাদী, 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন মমতাদি, 5 পয়েন্টস। সুস্মিতা পছন্দ জুসার মিক্সার, রাজশ্রীদির পছন্দ আয়রন প্লাস আয়রন টিপ, প্রতিবাদীর পছন্দ শু ক্যাবিনেট, মমতাদির পছন্দ রুটি মেকার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুস্মিতা। সুস্মিতা এখানে এসে গিফট আছে, সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার সুস্মিতা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোর সুস্মিতা। সুস্মিতা, তোমার জন্য রয়েছে এবার একটা বোনাস গেম, বোনাস রাউন্ড। সেই খেলায় তুমি যদি জিততে পারো তাহলে তুমি পাবে একটা বোনাস গিফট, ডাবল ডোর রেফ্রিজারেটর। কি খেলা আসছে দেখো। ওকে, দেখো এখানে অনেক বল, একটা ঝুড়ি। তোমার যেটা করতে হবে, ড্রপ খাইয়ে ঝুড়ির মধ্যে বল ঢোকাতে হবে। 3টে, 15 সেকেন্ড টাইম। স্টার্ট। ধাক্কা লাগছে না, একটু আগে সর। এটা সামনের দিকে ড্রপ করতে হবে। সরি সুস্মিতা, হলো না বোনাস রাউন্ড।
এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি, এই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিমুত এবং সঙ্গে অর্ণব। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন বেতের মোড়ার সেট। অনেকগুলো অক্ষর টিভির মধ্যে ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাবেন। এই প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমি বলবো না, বাজার প্রেস করবেন এবং সঙ্গে সঙ্গে গানটা শুরু করতে হবে, সময় দেব না ভাবার জন্য। রাজশ্রী, बाहों में चले आओ हो हमसे सनम क्या पर्दा বাহ সুন্দর, 5 পয়েন্ট। সঙ্গে বেতের মোড়ার সেট। সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। আমি জামিনী তুমি শশী হে, ভাতেছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতেছ গগন মাঝে। গানের কথায় একটা শব্দে চাঁদ বোঝানো হয়েছে, শব্দটা কি? বলো সুস্মিতা। শশী। আমি Correct. 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। এবার থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো টিভি স্ক্রিনে দেখবে শব্দ আসছে পরপর, তার মধ্যে কিছু শব্দ নিয়ে গানের লাইন। বলো সুস্মিতা। বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে বাঁচাও। বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো 5 পয়েন্টস। মরেছি সঙ্গে যে সানকুইকের প্রেম তরফ থেকে করে। প্রেসার কুকার। এবার 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। একটি গানের সুর অর্ণব বাজাবে স্বরতে, সেই সুরটাকে চিনতে হবে, কোন গানের সুর সেটা বলতে হবে, আমি বলার পর। বলো সুস্মিতা। যেতে দাও আমায় ডেকো না। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। যেতে দাও আমায় দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না। যেতে দাও আমায় দেখো না, যেতে দাও আমায় দেখো না। 5 নম্বর গান, শেষ গান, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। কোনো ঘনায় দু নয়নে শ্রাবণ ঘনায়, দু নয়নে আকাশের মতো আখি মগন বরি
শোনে শ্রাবণ ঘনায় শ্রাবণ ঘনায় শ্রাবণ ঘনায়। গানের কথা অনুযায়ী চোখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বলো মমতা দি। আকাশ। ঠিক আছে, হ্যাঁ 5 পয়েন্ট সঙ্গে বিমানের তরফ থেকে হেয়ার ড্রায়ার। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। আর জোরে হাততালি অর্ণবের জন্য এবং জীবতের জন্য। শ্রাবণ ঘনায় দু নয়নে শ্রাবণ ঘনায়। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিতু। আচ্ছা, জিতু এসছে আমাদের এই রাউন্ডে হেল্প করবে, হেডফোন রাউন্ড। মমতা দি হেডফোন। ওকে কি বলতে চাও? দুধ না খেলে হবে না ভালো ছেলে। হবে না ভালো ছেলে দুধ না খেলে। জিতু খেলা শুরু করো। এক গরু দুধ গরু গরু হ্যাঁ হবে না ভালো ছেলে। দুই চোনা ছানা চনা বয়লা চনা সন্দেশ চনা হবে না ভালো ছেলে। গোয়ালা বয়লা হ্যাঁ হ্যাঁ ভেজাল 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 সন্দেশ ভেজাল গরু আমি গরু খেলে জিমে করে ভেজাল বাজার 5 নম্বর গামলা গামলা হাম্বা দুধ না খেলে গামলা কবে সেই ছেলে গামলা হাম্বা গামলা গামলা ছানা ছানা সন্দেশ গামলা চনা সব মিক্স করে ঘোল। বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, খুলে ফেলুন খুলে ফেলুন। দুটো পেরেছে 4 পয়েন্টস, যেগুলো পারেননি সেগুলো শুনুন এবার। চনা ছোনা ভেজাল গামলা। গামলাকে আপনি কি বলছিলেন জানেন? আম্বা সুস্মিতা পড়ো। গ্রামে যখন বোঝাতে যাও লোকজন কি বলে? বাংলাদেশের মাইয়ে রে তুই হেইলা দইলা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা কি ঝকঝকে বালা। ভেরি গুড, স্টার্ট। টিকা 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 টিকা। দুই সুতো সুতো সুস্থ সুতো সুস্থ সুতো সুতো ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা বাচ্চা চৌকি 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 গর্ভবতী বারান্দা 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 রান্দা বাচ্চা বারান্দা গর্ভবতী বাচ্চা। ঠিক আছে, সুস্মিতা, তোমার কি অবস্থা হয়েছে ভাবো। বোঝাতে বোঝাতে গ্রামের মানুষকে তুমি চৌকিকেও গর্ভবতী বলছো। গর্ভবতী আর বাচ্চা থেকে তুমি বেরোতে পারছো না। বাচ্চাদের দুটো পেরেছো 4 পয়েন্টস, যেগুলো পারোনি সেগুলো শোনো। সুতো চৌকি বারান্দা। বর কিসের জন্য তোমায় বিয়ে করেছে? রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি স্টার্ট। এক বাংলা 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 হ্যাঁ পাঁচিল
পেন্সিল। পাঁচিল 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 বাঁশি বাঁশি। ভূগোল ভূগোল। ঘন্ট 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 অঙ্ক। ঘন্ট ভাষা ভাষা। ঘন্ট পাঁচিল বাঁশি। পাঁচিল পাঁচিল ঘন্ট ঘন্ট গং। ঘন্ট অন্ন। তিনটে পেরেছেন 6 পয়েন্ট। যে দুটো পারেননি সেটা বলে দাও জিতু। ঘন্ট পাঁচিল কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। স্টার্ট। আদালত আদালত আলতাকা। হাতুড়ি হ্যাঁ, হাতুড়ি হাতুড়ি। বেশি কেউ উকিল কমে- উকিল উকিল। মামলা 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 পাবদা। গ্যাডাকল গ্যাডাকল গ্যারাকল। হ্যাঁ খুব ভালো শুনেছো কখনো মামলা পাবদা। মামলা আমি বলি সবাই সাবধান। তিনটে পেরেছেন 6 পয়েন্টস। দুটো পারেননি। কি বলো? দুটো পারেননি। মামলা ও আমি বলি আদালত রসগোল্লা। ওকে, থ্যাংক ইউ জিতু। জিতুর জন্য একটা জোরে হাত তালি। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন রাজশ্রী এবং প্রতিমাদি, দুজনেই 6 পয়েন্ট। দুজনেই আমার সাথে আসুন। রাজশ্রী পছন্দ কাটলারি সেট, প্রতিমাদি আমি এই হাতা এইসব। ওকে, বয়ামের সেট এবং হাতাখুন্তির সেট। সেকেন্ড পজিশনে আছে মমতা এবং সুস্মিতা, দুজনেই 4 পয়েন্টস। মমতার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি এবং সুস্মিতার জন্য রয়েছে ইন্ডাকশন ওভেন। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। 10 চক ডালি। একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের মধ্যে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মমতা দি। ম। দশম। নিচেরটা হবে ডালিম। দশম ডালিম পেলাম, মধ্যখানটা কি হবে? চমক। 25 সঙ্গে ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। একটা কমন শব্দ যেটা নিচের 3টের আগে বসলে একটা করে শব্দ তৈরি হবে। এবার বলো সুস্মিতা। উপকরণ, উপবাস, উপভোগ। 25 সঙ্গে এয়ার পিউরিফায়ার। এবার 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রাচীন শিল্প অভিনয় পড়লো যা মনে, চৌধুরী বাড়িতে আসর বসেছে বাংলা গান। এবার বলো মমতা দি। যাত্রা। বুঝিয়ে দিন। চৌধুরী বাড়িতে যাত্রা বসে, প্রাচীনকালে আগেকার দিনে যাত্রা হতো। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন।
পাশাপাশি ক্লু, গরু বাছুর যেখানে থাকে হাম্বা হাম্বা শুধুই ডাকে। ওপর নিচের ক্লু, উকিল মামলা আইন জায়গা চিনে নি। এবার বলো সুস্মিতা। গোয়াল আদালত। 20 পয়েন্টস, সঙ্গে গ্যাস ওভেন। 4টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। মমতাদির স্কোর 54 পয়েন্টস, সুস্মিতা স্কোর 79। দুজনের সামনেই সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার, সবাই খেলতে পারবেন। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো টাইম আপ। 30 পয়েন্টসের আনসার চলে গেল। এবার আমরা 20 পয়েন্টের জন্য খেলবো। পারলে 20, না পারলে -10। দেখো, বৈশূন্যরয় হর্ষই আর দন্তেশ্বয় আকার যোগ হয়েছে। এবার বলো সুস্মিতা। হরিলুটের বাতাসা। সুস্মিতা বলছে হরি লুটের বাতাসা, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। একদম 20 পয়েন্টস। সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন পর্যন্ত চললো লড়াই। সুস্মিতা খুব ভালো খেলেছো। আজকে দিদি নাম্বার 1 সুস্মিতা নন্দীগ্রামী with 99 points। সুস্মিতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম। রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভাবুক, লাজুক, চলুক, বলুক, মুলুক। মলুক, বলুক, লাজুক, মলুক, চলুক। পুরো গুলিয়ে গেছে। ভাবুক, লাজুক, চলুক, বলুক, মুলুক। মুলুক, বলুক, চলুক, লাজুক, ভাবুক। এটা আপনার উইনারের ট্রফি সুস্মিতা। নাম্বার 1 ক্রাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে শোনা। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হবে সাফেদ ডিটারজেন্ট পাউডার তরফ থেকে গিফট। সকলে জানেন ডাচ বেকের তরফ থেকে কেকস। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বান। আশা করি আজকে 4 জন দিদির গল্প শুনে আপনারাও জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছেন। এরকমই 4 জন দিদিকে নিয়ে আসবো আগামীকাল। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।